পিছনে কে যেন আমাকে সন্তর্পণে অনুসরণ করছে। পিছন ফিরে দেখেই থমকে দাঁড়ালাম। চলার শক্তিও কে যেন হরণ করে নিল। দেখি গাছের আড়ালে সেই চিতা, দুটি চোখে তার আগুনের ঝলক, চোয়াল আর পাঁজর ক্ষত বিক্ষত। আহত চিতাটা কি তাহলে আমাকেই অনুসরণ করছে? গল্পের ব্যালকনিতে আজ শুনছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের আরণ্যক। যুক্তির আতশ কাঁচ দিয়ে সবকিছুর বিশ্লেষণ সম্ভব নয়, কারণ ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ যেমন আছে তেমনি আছে অতীন্দ্রিয় জগৎ। সে জগতের সবকিছুই বিচিত্র, সবকিছু যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না। এই অতিপ্রাকৃত জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে তারা পৃথিবীর 12 আনা রহস্যের খোঁজ পায় না। অনেক সময় আমরা মনকে বোঝাই এসব চোখের ভুল, মনের ভুল, যা ঘটছে নিছক কল্পনা অথবা মনের তৈরি মায়া। কিন্তু সঙ্গোপনে নিজের মনের মুখোমুখি যখন বসি তখন এসব অবজ্ঞা করা দুরূহ হয়ে ওঠে। ভনিতা ছেড়ে এবার আসল ঘটনার কথা বলি। রায়পুর থেকে 36 মাইল পশ্চিমে আধা শহর, নাম খুরশিদগড়। আধা শহর বলছি এই জন্য পাকা রাস্তা আছে, গোটা কয়েক অফিস, একটা পেট্রোল পাম্প, মোটরের কারখানা। পাকা রাস্তার পরিধি পার হলেই নিবিড় জঙ্গল, ছোট ছোট টিলা, কিছুটা অঞ্চল সংরক্ষিত সরকারি বন বিভাগের। প্রথম এসেছিলাম সে বছর 10 আগে, এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসাবে। কাজ বিশেষ কিছু নয়, জঙ্গল থেকে কাটা কাঠের হিসাব রাখতে হতো। 2 জন কর্মচারী, মাসান্তে তাদের মাইনে দেওয়া, অবসর সময়ে শিকার। শিকারের হাতে খড়ি হয়েছিল উড়িষ্যার জঙ্গলে। আমার বাবা সেখানে বন বিভাগে ছিলেন, জরিপের কাজ করতেন। তিনিই হাতে করে শিকার শিখিয়েছিলেন। প্রথমে সম্বর, অ্যান্টিলোপ, তারপরে বন্য বরাহ, শেষকালে লেপার্ড। নিজের দক্ষতার উপরে বেশ আস্থা হয়েছিল। এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসত। তারপর খুরশিদগড়ে আবার যখন এলাম তখন আমার পদোন্নতি হয়েছে। এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানির আমি ভ্রাম্যমাণ পরিদর্শক। বড় শহর বদলায়, তার রাস্তাঘাট, বাড়ি, বাগানে কয়েক বছর অন্তর রূপ পাল্টায়। কিন্তু খুরশিদগড়ের মতো আধা শহর শতাব্দীর পর শতাব্দী একই রকম থাকে। পুরনো বাসিন্দারা এসে ঘিরে ধরল, কুশল প্রশ্ন, নিমন্ত্রণের হিড়িক। অনেক রাত পর্যন্ত গল্প গুজব হলো। আড্ডা ভাঙবার মুখে আদিবাসীর দল এসে দাঁড়ালো। খালি গা, পরনে নেংটি, চুলে পালক গোঁজা, কারো কারো হাতে টাঙ্গি আর বর্ষা। এদের বাস জঙ্গলের মধ্যে ঝর্ণার ধারে, রাস্তা তৈরির কাজ করে, মেয়ে পুরুষ উভয়ে। সারা বছর এই কাজ থাকে না, বিশেষ করে বর্ষাকালে। তখন এরা জঙ্গল সাফ করে চাষবাস করে, হরিণ কিংবা পাখি শিকার করে আগুনে ঝলসে খায়। বাবু, তুই এসেছিস, এবারে বাঁচা। মনে হলো চেনা লোক। 10 বছর আগে আমাকে দেখেছে। মুখ তুলে দেখলাম, ঠিক তাই, মোড়ল কথা বলছে। চুলে পাক ধরেছে, কিন্তু পেশি এখনো সতেজ, টান টান চেহারা। আগের বার বাঁচিয়েছিলিস? এর আগে একবার চিতার উপদ্রব হয়েছিল। এদের ছাগল, মুরগি তুলে নিয়ে যেত। একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদে শুইয়ে রেখেছিল। দিন দুপুরে চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উধাও। এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল। সে মুহূর্তের জন্য দেখল একটা হলুদ ঝিলিক উঠোনের উপরে পড়েই আবার যেন মিলিয়ে গেল।
সেই সময় এরা দল বেঁধে এসেছিল। বাবু, তোর বন্দুকটা নিয়ে একবার শোন, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। গিয়েছিলাম। চিতা শিকার সহজ কথা নয়। বন্দুক হাতে সব সময় সজাগ থাকতে হয়। চিতার থাবার তলায় যেন ডানলোপিলোর প্যাডিং, পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না। তাছাড়া এরা গাছে উঠতেও বেশ দক্ষ। যে গাছের তলায় শিকারী বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে, চিতা হয়তো উঁট পেতে রয়েছে সেই গাছেরই মগ ডালে। সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়বে শিকারির উপর। সেবার প্রথা মতো একটা কিল রাখা হলো। ঝর্ণার ধারে ঝোপের পাশে একটা মরা মোরগ। আমি কাছেই একটা গাছের ডালে বসে রইলাম। একদিন দুদিন গেল, কিছুই হলো না। অথচ ঝোপের মধ্যে চিতার লেজ আঁচড়ানোর শব্দ আমার কানে এলো। বার দুয়েক পাতার ফাঁকে তার জ্বলন্ত দুটি চোখও আমার দৃষ্টিগোচর হলো, কিন্তু চিতা বাইরে এলো না। সম্ভবত সে বাতাসে মানুষের গন্ধ পেয়ে থাকবে। বুঝলাম এভাবে তাকে কাবু করা যাবে না। আদিবাসীদের বললাম, তোমরা এক কাজ করো, 3 দিক থেকে ঝোপটা পেটাতে শুরু করো, তাহলেই চিতা বের হয়ে পড়বে। ফাঁকা দিয়ে আমি তৈরি থাকবো বন্দুক নিয়ে, বের হলেই গুলি চালাবো। জানি এতে বিপদের সম্ভাবনা যথেষ্ট। মরিয়া চিতা লোকেদের ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। যার উপরে পড়বে তার আর নিস্তার নেই। কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা তো থাকবেই। ঝোপের একদিকে একটা ঝর্ণা। ঝর্ণা এখানে অনেক নিচে। ঝুঁকে পড়লে তবে তার উচ্ছল জলস্রোত দেখা যায়। ঢালু পাড় জঙ্গলে সমাকীর্ণ। সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম। এদিকে লোকেরা টিন আর ক্যানেস্তারা পেটাতে শুরু করলো। অত্যুৎসাহী 2-1 কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জেলে ঝোপের মধ্যে ফেলতে শুরু করলো। এবারে কাজ হলো। ঝোপের অন্তরাল থেকে চিতার ক্রুদ্ধ গর্জন শোনা গেল। প্রায় ঘন্টা কয়েক পর ঝোপের মধ্যে একটা তীব্র আলোড়ন শুরু হলো। চিতাটা লাফিয়ে শূন্যে উঠল। পরিষ্কার দিনের আলো, আকাশে ছিটে ফোঁটা মেঘ নেই। দেখলাম হলুদ রঙের একটা বলের আকার। চিতা নিজের শরীরটা গুটিয়ে নিয়েছে। গাছের মার্বেলের মতো জ্বলছে তার দুটো চোখ। বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টকটকে জিভটা বেরিয়ে পড়ছে। প্রায় সঙ্গে সঙ্গে গুলি করলাম, পরপর 2। প্রথমটা পিছনের পায়ের উপর লাগলো, দ্বিতীয়টা চোয়ালে। চোয়াল ভেঙে যাওয়ার শব্দ হলো। শূন্যেই একটা ডিগবাজি দিয়ে চিতাটা নিচের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তার প্রাণে বেঁচে থাকার প্রশ্ন ওঠে না। চোয়াল গুঁড়িয়ে যেতে নিজের চোখে দেখেছে, কিন্তু আফসোস হলো শিকার হাতের মুঠোয় এলো না। খুবই অল্প সময়, তবু তার মধ্যে আমার নজর এড়ায়নি। চিতাটার একটা কান নেই। সম্ভবত বনে বাদারে ঘোরার সময় কাঁটা গাছে লেগে কানটা কেটে গেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য আরও বিস্ময়কর। চিতার দেহের এক পাশে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। পরে 2-1 পশুতত্ত্ববিদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। চিতাটা যে মারা গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত হবার আরও একটা কারণ ছিল। তারপর থেকে আর কোনো রকম উপদ্রব হয়নি। কিন্তু এরা কি বলছে, 10 বছর পরে আবার সেই উপদ্রব? বাঁচা বাবু, বাঁচা, সর্বনাশ হয়ে যাচ্ছে। পিছনে দাঁড়ানো একজন মোড়লের কথার প্রতিবাদ করল। এ কি বাঘ যে বাবু বন্দুকে টোটা ভরে মারবে আর বাঘ খতম? এ তো পিরেত, বাঘের রূপ ধরে এসেছে। শুনলাম, কোনো মন্তব্য করলাম না।
আদিবাসীদের জগতে ভূত প্রেতের অবাধ রাজত্ব। হঠাৎ ঝড়ে গাছ পড়ে গেলে সেও তারা ভাবে অপদেবতার কাণ্ড। আবার গভীর রাত্রে শকুনি শাবকের করুণ কান্না শুনে এরা ভাবে প্রেতের কারসাজি। যাই হোক, ঠিক করলাম পরের দিনই শিকারে বের হব। মোড়লকে আমার সঙ্গে দেখা করতে বলে দিলাম, চিতার গতিবিধি সম্বন্ধে বিশেষরূপে ওয়াকিবহাল হবার জন্য। পরের দিন সকালে খাটিয়ায় বসে চা পান করছি, মোড়ল এসে দাঁড়ালো। কি খবর বলো? খবর আর কি বলবো বাবু, কাল মমিন যা বলেছে কথাটা মিশে নয়। আরে মমিনকে? সে কি বলেছে? মমিন আমার ভাইয়ের ছেলে, সে যে বলেছে চিতা নয় অপদেবতা, ঠিকই বলেছে। কি বলছো তুমি? হ্যাঁ বাবু, তাকে স্বীকার করা যায় না। মাস 6 আগে বন বিভাগের এক সাহেব এসেছিল, 10 দিন ধরে নাজেহাল। এই দেখলো চিতা সামনের এক গাছের আড়ালে, বন্দুক ছুঁড়ল, ব্যাস কোথাও কিছু নেই। একটু পরেই দেখলো চিতা পিছনের পাথরের এক দেবীর পাশে বসে। শেষকালে সাহেব বন্দুক কাঁধে নিয়ে ফিরে গেল। স্বীকার করেছিল, সাহেব বলেছিল সীতা নয়, ওটা পিরেত। সাহেব শিকারে যাওয়ার আগে কগলা শরাব টানতো, সেই হিসাব রাখো মোড়ল। শুধু সামনে পিছনে কেন, তেমন হলে চারপাশে 4টে চিতে দেখতে পেত। আমার রসিকতায় মোড়ল হাসল না। মোড়লের কাছে শুনলাম নদীর ওপারে বনের মধ্যে চিতার আস্তানা। সময় সুযোগ বুঝে সে নদী সাঁতরে এপারে চলে আসে। দুপুরে যখন এপারের মাঠে আদিবাসী ছেলেরা গরু ছাগল চড়াতে আসে, তখন তাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে চিতা ছোট সাইজের গরু কিংবা ছাগলের উপরে লাফিয়ে পড়ে। তারপর আধমরা শিকার পিঠে নিয়ে অক্লেশে নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায়। কোনো কোনো দিন এপারের জঙ্গলের মধ্যেও বসে আহার শেষ করে। একটা বেপরোয়া ভাব, অকুত ভয়, অসম সাহসিক। পীত বর্ণের এই অগ্নিশিখা সকলের কাছেই আতঙ্ক। আমি বললাম, ঠিক আছে, আজ দুপুরবেলা গাছের ডালে বন্দুক নিয়ে অপেক্ষা করব, ঠিক গোচারণ ভূমির পাশে। হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু এছাড়া পথ দেখছি না। খাওয়া দাওয়ার পর খাঁকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি, এমন সময় এলো গোকুল প্রসাদ। আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি, গোকুল প্রসাদ সেই কোম্পানির এখনকার ডিস্ট্রিবিউটার। আমাকে দেখে বলল, এ কি রণসাজে কোথায়? অবশ্য কিপা নদীর ধারে হরিয়াল আর তিতিরের ঝাঁক নামে এই সময়। পাখি নয় গোকুল, চিতা শিকারে যাচ্ছি। দৃশ্যত গোকুল প্রসাদের মুখের রং বদলায়। সে গলার স্বর খাদে নামিয়ে বলল, জঙ্গলে যে চিতাটা অত্যাচার করছে সেটা নাকি? হ্যাঁ, আদিবাসীর দল এসেছিল, সেই চিতার কথাই বলল। সর্বনাশ, ও কাজ করবেন না। গোকুল প্রসাদের কণ্ঠে আতঙ্কের স্পর্শ। কেন? ওটা চিতা নয়, অশরীরী কিছু। উচ্চ হাস্য করে উঠলাম। জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভাঙ করে না, জীবনে বিড়ি সিগারেটও খায়নি, কাজে নেশার ঘরে কিছু দেখবে এমন সম্ভাবনা কম। তবে গোকুল প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছর খানেক আগে। তখনও পর্যন্ত সে অকলঙ্ক চরিত্র ছিল বলে জানি, কিন্তু এই বছর খানেকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তো আমি বলতে পারবো না। তাই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো? গোকুল প্রসাদ আমার খাটিয়ার উপরে চেপে বসলো, তারপরে বলতে শুরু করলো। দিন 15 আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম, চাচার বাড়ি থেকে।
বের হতে দেরি হয়ে গেল। মাঝপথে সন্ধ্যা নামল। আমি গাড়ি চালিয়ে আসছিলাম। জঙ্গলের পাশে রাস্তায় এসেছি। দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের থাবা চাটছে। মোটরের হেডলাইটে তার দুটো চোখ সবুজ মার্বেলের মতো জ্বলে উঠল যেন। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। সঙ্গে কোনো হাতিয়ার নেই। চিতা যদি আমার মোটরের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে বিপদ। মরিয়া হয়ে অ্যাক্সিলেটরে চাপ দিলাম। স্পিডোমিটারের কাঁটাটা থরথর করে কাঁপতে লাগলো। মোটর যেন বাতাসের বেগে উড়ে চলল। মাইল 2 গিয়ে মোটরের গতি কমালাম, কিন্তু বাঁক ঘুরতে সেই একই দৃশ্য। ঝোপের মধ্যে বসে চিতাটা তার থাবা চাটছে। আমি হেসে অভয় দিলাম। আরে গোকুল, তোমার কি ধারণা এত বড় জঙ্গলে চিতা মাত্র একটাই, আর নেই? গোকুল প্রসাদ মানতে চাইল না, কিন্তু এক চিতা সে বিষয়ে আমার সন্দেহ নেই। একই সাইজ, একই বসার ভঙ্গি, পরপর 4 বার একই দৃশ্য দেখলাম। গোকুলের কথার জবাবে আমি আর কিছু বললাম না। এদেশে সিদ্ধি পান নেশার মধ্যে পরিগণিত হয় না। খুব সম্ভব চাচার বাড়িতে গোকুল প্রসাদ সিদ্ধির শরবত পান করে থাকবে। তারই কল্যাণে রাস্তার দুপাশে কেবল চিতাই দেখেছে। একটু বসিয়ে গোকুল প্রসাদ চলে গেল। তারপরই মোড়ল এলো। আমি তৈরি ছিলাম। মোড়লের সঙ্গে বের হয়ে পড়লাম। এবারে কিল কি হবে? পথে যেতে যেতে জিজ্ঞাসা করলাম। এই একটা ছাগলের বাচ্চা এনেছি, সেটাকে গাছের তলায় বেঁধে রাখবো। তুই মাথা বেঁধে গাছের ডালে বসে থাকবে। এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম, কারণ চিতার পক্ষে গাছে ওঠা মোটেই অসুবিধার কিছু নয়। মোড়ল বলল, সে তুই ভাবিস নিকো। তুই গাছে উঠে গেলে তলার জঙ্গল থেকে কাঁটা গাছ এনে তলায় রেখে দেব। কাঁটা গাছ দেখলে সীতা সেদিকে ঘেঁষে না। আয়োজন অবশ্য ভালোই, কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দ্রুত যে গাছ থেকে নেমে যাব সে পথও বন্ধ। আমি শুধু মোড়লকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, যে গাছে মাচা বাঁধা হবে তার আশেপাশে কি অন্য কোনো গাছ আছে? মোড়ল মাথা নাড়ল। না রে বাবু। আমার এ প্রশ্ন করার উদ্দেশ্য চিতাটা পাশের কোনো গাছে উঠে আমার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে কিনা সেটা যাচাই করে নেওয়া। যখন মাচার কাছে গিয়ে পৌঁছালাম তখন দুপুরের রোদ স্তিমিত। এমনিতেই ঘন অরণ্যের মধ্যে সূর্যালোকের প্রবেশ নিষেধ। জন 4 লোক অপেক্ষা করছিল। একজনের হাতে দড়িতে বাঁধা একটা ছাগল ছানা। সেটার পরিত্রাহী চিৎকারে অরণ্য মুখরিত। আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মাচায় থাকবে, কিন্তু কার্যকালে দেখা গেল কেউই থাকতে রাজি নয়। এমনকি মোড়লের বাড়িতেও মেয়ের অসুখ। তবে যাবার সময় মোড়ল আমাকে আশ্বাস দিয়ে গেল, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ছাগল ছানার চিৎকারে আকৃষ্ট হয়ে চিতাটা শিগগির দেখা দেবে। তাছাড়া এই সময় বনের জন্তুরাও অনেকেই নদীতে জল পান করতে আসে। অতএব গাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ বসে অপেক্ষা করতে লাগলাম। রোদের তেজ ম্লান হয়ে এলো। গাছের ছায়া দীর্ঘতর। 2-1টা মেটে রঙের খরগোশ ইতস্তত দৌড়াদৌড়ি শুরু করেছে। পাখিরা ফিরছে তাদের বাসায়। সেই অপূর্ব কাকলিতে অরণ্যের নীরবতা যেন খান খান হয়ে গেল। ধীরে ধীরে সন্ধ্যা নামল। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। দূরে 2-1টা ময়ূরের ডাক শোনা গেল, কিন্তু চিতার দেখা নেই। আরো আশ্চর্য,
ছাগল ছানাটা নির্ভয়ে ঘুমোচ্ছে। কোনো দিক থেকে যে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা তার নেই। কাগজে মোড়া খাবার আর ফ্লাক্স থেকে জল পান করলাম। বুঝতে পারলাম সারাটা রাত এইরকম ত্রিশঙ্কুর মতো কাটাতে হবে। এই সময় গাছ থেকে নেমে ফেরার চেষ্টা করা বাতুলতা। একটু বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। নিশাচর পাখির কর্কশ কণ্ঠস্বরে আমার তন্দ্রা ভেঙে গেল। দেখি ছাগল ছানা তখনও অঘরে ঘুমোচ্ছে। কিন্তু এ কি? ঝোপের পাশে দুটো জ্বলন্ত চোখের দৃষ্টি। বুঝতে পারলাম চিতাটা ঝোপের মধ্যে অপেক্ষা করছে, সুযোগ বুঝে শিকারের উপরে ঝাঁপিয়ে পড়বে। না, এখন আর অন্ধকার নেই। চাঁদের অমল জ্যোৎস্নায় বনভূমি যেন স্নান করে উঠেছে। আমি যেদিকে বসে আছি সেদিকটা অন্ধকার। ঘন পাতার রাশি আমাকে ঢেকে আছে, কিন্তু গোচারণ ভূমি, নদীর পাড়, ছোট ছোট ঝোপ, সব দুধ সাদা। ঝোপটা নড়ে উঠল। আমি বন্দুক নিয়ে তৈরি ছিলাম। চিতা সন্তর্পণে ঝোপ থেকে বাইরে এসে দাঁড়ালো। চিতাটাকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও একটু অন্ধকার নেই, কিন্তু এক ঝলক আমি তাকে দেখেই চমকে উঠলাম। একটা কান কাটা, শরীরের একদিকে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। তার অর্থ এই দাঁড়ায়, বছর 10 আগে যে চিতাকে গুলি করে হত্যা করেছিলাম, পরলোক থেকে সেই চিতাই বুঝি ফিরে এসে আমার সামনে দাঁড়িয়েছে। মুহূর্তের জন্য এমন একটা চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেছিল, কিন্তু তারপরই আমি আমার মনকে বোঝাতে শুরু করলাম, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। কাঁটা ঝোপের আঘাতে যে কোনো জন্তুরই কান কাটা যেতে পারে, এর মধ্যে আশ্চর্যের কিছু নেই। বিশেষ করে সিংহ, বাঘ, চিতা, যারা শিকার ধরবার আগে গুড়ি মেরে চলে। আর দেহের কিছুটা ধূসর হওয়া বিচিত্র কিছু নয়। কে জানে সামনে দাঁড়ানো এই চিতাটা 10 বছর আগে নিহত চিতার কোনো বংশোদ্ভূত কিনা। চিতার গন্ধে ছাগল ছানাটা জেগে উঠেছে। শুধু জেগে ওঠা নয়, বিপদের গুরুত্ব বুঝতে পেরেছে। তার স্বরে চিৎকার করে দড়ি থেকে বাঁধন মুক্ত হওয়ার প্রাণপণ চেষ্টা করছে। আশ্চর্য, চিতার লক্ষ্য কিন্তু ছাগল ছানা নয়। সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে দেখছে। দুটি চোখে যেন প্রতিহিংসা ঝরে পড়ছে। একটু চিন্তায় পড়লাম। কিছুই বলা যায় না। যে ডালে আমি বসে আছি সেটা এমন কিছু উঁচুতে নয়, 2-1 বার চেষ্টা করলে নাগাল পেয়ে যেতে পারে। তারপর দুজনে গড়াগড়ি করে কাঁটার স্তূপের উপরে পড়তে হবে। বন্দুকটা তাক করে বসে রইলাম। চিতা শূন্যে লাফ দিলেই ট্রিগার টিপব। দোনলা বন্দুক, প্রয়োজন হলে দ্বিতীয় গুলিও ছুটতে হবে। ঠিক তাই, চিতাটা নিচু হয়ে মাটির সঙ্গে নিজেকে প্রায় মিশিয়ে দিল। প্রবল বেগে ল্যাজটা আছড়াচ্ছে। ল্যাজের ঝাপটায় শুকনো পাতার স্তূপিতস্তত উঠতে লাগলো। নজর কিন্তু আমার দিকে। কয়েক মুহূর্ত, তারপরই চিতাটা লাফ দিল। সঙ্গে সঙ্গে গুলি ছুঁড়লাম। ঠিক পাঁজরে গিয়ে লাগলো। শূন্যেই মুখ বিকৃত করে চিতাটা পাক দিয়ে সশব্দে মাটির উপর এসে পড়ল। 4 পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীরটা বার কয়েক কুঞ্চিত করল। তারপর স্থির হয়ে গেল। উৎসাহে নেমে পড়তে চাইলাম, কিন্তু এখন নামা বিপজ্জনক। তাছাড়া আমার নামার উপায়ও ছিল না।
তলায় কাঁটার স্তূপ। অনেক শিকার কাহিনীতে পড়েছি, বাঘ নিস্তেজ হয়ে পড়ে থাকে, মৃতের ভান করে। উৎফুল্ল শিকারী কাছে গেলেই তার প্রচণ্ড থাবার আঘাতে কিংবা দংশনে প্রাণ হারায়। ঠিক করলাম সারাটা রাত গাছের উপরেই থাকব। যা কিছু করার ভোরের আলো ফুটলে করাই সমীচীন হবে। কোমরের বেলটা খুলে নিয়ে নিজেকে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলাম। ঘুমের ঘরে ছিটকে নিচে পড়ে যাওয়া বিচিত্র কিছু নয়। নির্মেঘ আকাশ, সবকিছু দিনের মতোই পরিষ্কার। গাছের উপরে জুত করে শুয়ে চিতার দিকে চেয়ে দেখতে গিয়েই চমকে উঠলাম। স্পষ্ট দেখেছিলাম আমার গুলি তার পাঁজর বিদ্ধ করেছিল, কিন্তু এখন দেখি তার চোয়াল বেয়ে টাটকা রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। 10 বছর আগে ঠিক যেখানে গুলি লেগেছিল। পাঁজর আর চোয়ালের দূরত্ব অনেকটা। গুলি যে পাঁজর থেকে পিছলে চোয়ালে লাগবে সেটাও সম্ভব নয়। আশ্চর্য কাণ্ড! এই প্রথম শরীরে আমার একটা শিহরণ অনুভব করলাম। অরণ্যের অন্য শব্দ যেন সব জাদুমন্ত্রে থেমে গেল, এমনকি ঝিঁঝির ডাকও। এভাবেই কখন যেন একসময় ঘুমের কোলে ঢলে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। চারদিকে পাখির স্বর শোনা যাচ্ছে, কিন্তু সামনের দিকে যেই ভয়ানক চমকে উঠলাম। কোথাও চিতাটা নেই, অথচ ছাগল ছানাটাই উধাও। এ তো অলৌকিক ব্যাপার। গাছ থেকে অনেক কষ্টে নেমে পড়লাম। কাঁটায় 2-1 জায়গায় ছিঁড়ে গেল, কিন্তু কাছে গিয়ে ভালো করে দেখলাম সেখানে রক্তের সামান্য দাগও নেই। ছাগল ছানা যে দড়িতে বাঁধা ছিল তাও নেই, এমনকি খুঁটিটাও নিখোঁজ। তাহলে কাল রাতে সবকিছু কি স্বপ্নে ঘটেছিল? তা কি করে সম্ভব? নিজের বন্দুক পরীক্ষা করে দেখলাম, 2টো গুলি সেখানে মজুত রয়েছে। গুলি ছোঁড়া হয়েছিল তারও কোনো প্রমাণ নেই। একটু পরেই আদিবাসীরা এসে জড়ো হবে। কি বলবো তাদের? আমার কাহিনী তাদের চিতার সম্বন্ধে অলৌকিকত্বই প্রমাণ করবে। ছাগল ছানাটাও নেই, তার অর্থ চিতা এসেছিল। আমার পরাজয়ের কাহিনী আদিবাসীদের কাছে রটে যাওয়ার চেয়ে নিঃশব্দে আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ। তাই বনের পথ ধরে দ্রুত চলতে শুরু করলাম। খানিক চলার পরেই মনে হলো পিছনে কে যেন আমাকে সন্তর্পণে অনুসরণ করছে। পিছন ফিরে দেখেই থমকে দাঁড়ালাম। চলার শক্তিও কে যেন হরণ করে নিল। দেখি গাছের আড়ালে সেই চিতা, 2টি চোখে তার আগুনের ঝলক, চোয়াল আর পাঁজর ক্ষত বিক্ষত। আহত চিতাটা কি তাহলে আমাকেই অনুসরণ করছে? কিন্তু বন্দুকে গুলি যখন 2টোই মজুদ, তখন চিতা আহত হলো কি করে? বন্দুক তুললাম। মনে হলো ভোরের কুয়াশার মধ্যে চিতাটা যেন মিলিয়ে গেল। একবার নয়, এক দৃশ্য বারবার 3 বার, কখনো সামনে, কখনো পাশে, কখনো পিছনে। অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতাটা চলেছে। তারপর অনেক দিন কেটে গেছে, বয়স হয়েছে, শিকার করার শক্তি আর নেশা কোনোটাই নেই। প্রায় অবসর জীবন যাপন করছি। মাঝে মাঝে রায়পুর অঞ্চলের বন বিভাগের লোকজন দেখা করতে আসে। সকলের মুখেই সেই একই কাহিনী শুনি।
কাটা কান আর রক্তাক্ত দেহ নিয়ে যে চিতাকে প্রায় রাতের অন্ধকারে দেখা যায়, তাকে বধ করা কোনো শিকারীর পক্ষেই সম্ভব হয়নি। সকলেই বাধ্য হয়ে স্বীকার করেছে ওটা কোনো সাধারণ চিতা নয়, হয়তো চিতাই নয়, চিতার প্রেতাত্মা। আমারও তাই মত। কিন্তু আমার যুক্তিবাদী বন্ধুরা, যারা সবকিছু বিজ্ঞানের কোষ্ঠী পাথরে যাচাই করে নিতে চান, তাদের আমি কি করে বোঝাবো এই অতীন্দ্রিয় জগতের রহস্য যুক্তি নির্ভর নয়, বিশ্বাস নির্ভর।